দেখাচ্ছে যে during colonial period how the colonial master they produce knowledge এবং in producing the knowledge about their colonized part how they objectify this land. Okay, মেন কোশ্চেনটা বুঝছো? মেন কোশ্চেনটা বুঝছো নওশিন? নওশিন স্যার বুঝা গেল? আরেকবার একটু রিপিট করবেন। এটা আমি যদি সিম্পলি বাংলায় বলি, সো ডিউরিং কলোনিয়াল পিরিয়ড দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দ্য কলোনিয়াল মাস্টার দে প্রডিউস নলেজ অ্যাবাউট আওয়ারসেলফ, তাই না? আমাদের সম্পর্কে তারা জ্ঞান উৎপাদন করেছে না? সো দ্য ওয়ে উই আর নাও অ্যাপ্রোচিং আওয়ারসেলফ, উই আর নাও অ্যাপ্রোচিং দ্য হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, কালচার অফ সাউথ এশিয়ান সোসাইটিজ, এইটার কলোনিয়াল সময় যে নলেজটা প্রডিউস হয়েছে বাই হুম? বাই দ্য কলোনিয়াল মাস্টার। দে প্রডিউস দ্য নলেজ অ্যাবাউট আওয়ারসেলফ টু ফ্যাসিলিটেট দেয়ার গভর্নেন্স। হ্যাঁ, তারা এখানকার জনগোষ্ঠীকে, হ্যাঁ তোমার হচ্ছে এটার নাম কি, শাসন করা তাদের জন্য অনেক সহজ, শাসন মানে সহজভাবে শাসন করার জন্য দে নিড টু প্রডিউস নলেজ। এখানকার মানুষের সম্পর্কে জ্ঞান উৎপাদন করাটা তাদের এটা প্রয়োজন ছিল। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, সো তারা যখন আমাদের, হ্যাঁ তারা যখন আমাদের সম্পর্কে, আমি একটু ইন্টারনেটের কানেকশনটা একটু ঠিক করে নিই আরো। ওকে, সো তারা যখন আমাদের সম্পর্কে জ্ঞান উৎপাদন করলো, এই জ্ঞান উৎপাদনটা তারা এমন ভাবে করলো, ক্যান ইউ হিয়ার মি? শোনা যাচ্ছে মালিহা? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, so when they produce knowledge about ourselves, they produce to govern ourselves, to facilitate their governance, তাই না? যে আমি যদি হিসাব করতে পারি এখানে জনগোষ্ঠী কত রকম, কতজন আছে, মানুষ কতজন আছে, so it is easy for me to তোমার হচ্ছে govern these people in terms of education, tax, in terms of job, employment, in every aspect. so তারা আমাদের সম্পর্কে নলেজটা তারা প্রডিউস করেছে। কিন্তু এখানকার যে রিচার্ড, এই যে বার্নার্ড কন, উনি আলাপ করছেন এখানকার মানুষ সম্পর্কে জ্ঞান উৎপাদন করতে গিয়ে তারা তো জ্ঞান উৎপাদন করেছে টু ফ্যাসিলিটেট দেয়ার গভর্নেন্স, কিন্তু তারা কিছু প্রবলেম তৈরি করে ফেলছে। প্রবলেমটা হচ্ছে দে অবজেক্টিফাই দ্য সাউথ এশিয়া, মানে এখানকার মানুষ বা এখানকার সমাজ সম্পর্কে যে জ্ঞানটা তৈরি করেছে, এই জ্ঞানটার মধ্যে অসংখ্য প্রবলেম, অসংখ্য ইস্যুস অটোমেটিক্যালি অ্যাট দ্যাট মোমেন্ট জেনারেটেড। এবং এই যে দ্য ওয়ে দে অবজেক্টিফাইড দ্য সাউথ এশিয়া, দ্য ওয়ে দে প্রডিউস দ্য নলেজ অ্যাবাউট আস, এইটা এখানে একটা মারাত্মক তোমার হচ্ছে, মানে এই যে অবজেক্টিফিকেশনটা একটা মারাত্মক ক্ষত তৈরি করে দিয়ে গেছে। তো সেটা কিভাবে তৈরি করে দিয়েছে, এটা হচ্ছে ওনার আর্গুমেন্ট, মেইন আর্গুমেন্ট। এখন বুঝেছো রাইসা? রাইসা ক্লিয়ার? ওকে, সো যেমন ফার্স্ট অফ অল, যেমন হচ্ছে ক্যান ইউ রিড ইট আউট ফ্রম হিয়ার? এই যে রাইসা, এই যে স্টুডেন্টস অফ রিসেন্ট, এখান থেকে Students of recent India talked about westernization, by which they meant the results of the borrowing by the Indian elite of Western ideas about attitude towards life. The Bengal Renaissance can be taken as an example of the process of westernization. The idea of Renaissance is clearly Western in origin. It draws directly on Western historical experience as well as on the Western form of historical thinking, which is linear, in which it was possible for humanists to see past the relation, past in relation to themselves, and to think of a process by which the past is redefined and purified and selected aspects of it utilized for models or prescriptions of behavior in the present. Thank you so much. 18th and 19th century European scholars developed. Thank you রাইসা, থ্যাংক ইউ। সো খেয়াল করো, ওয়েস্ট একটা তোমার হচ্ছে তারা একটা মাশায়, ক্যান ইউ হিয়ার মি? শোনা যাচ্ছে আমার কথা? মাশায়, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। শোনা যাচ্ছে আমার কথা মাশায়?
ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার, তোমার আম্মু কেমন আছে স্যার, এখন? স্যার শোনা যাচ্ছে। তোমার আম্মু কেমন আছে? জি স্যার শোনা যাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, তোমার আম্মু আম্মু ভালো? ভালো আছে এখন, এই কয়েকদিন আগে পায়ের ড্রেসিং করানো হলো। হ্যাঁ আম্মু ভালো আছে, আব্বুর অবস্থা একটু খারাপ আর মামির অবস্থা খারাপ। তোমার আব্বু না একবার সুস্থ সবকিছু হইলেন, মিলাই ওনার আর আবার কি। কি হয়েছে? আব্বু পরে ওই কোভিড এর ভ্যাকসিন দিল তো, ওটার পর থেকে একটু উইকনেস শুরু হয়েছে, যেটা ডক্টর বলেও দিয়েছিল যে হবে। তো এখন সেটাই, তবে একটু বিপিও হাই হয়ে গিয়েছে, এখন সেটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। ওরে, আচ্ছা তুমি আর্টিকেলটা পড়েছো? স্যার এই আর্টিকেলটা পড়ার সময় পাইনি স্যার। আচ্ছা, একদম এই আর্টিকেলটা একদম সিম্পল। হ্যাঁ, আর্টিকেলটা আমি তোমাকে বলি, আর্টিকেলটার মেইন আর্গুমেন্টটা আমি তোমাকে বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট। আর্টিকেলটার মেইন আর্গুমেন্টটা হচ্ছে the Western people, the colonial masters, they produce knowledge about the global South, about their colony during the colonial period, okay, to facilitate their governance. So tara through census, through their autobiographies, through writings, তারা কিন্তু আমাদের সোসাইটি সম্পর্কে নলেজ উৎপাদন করেছে। বার্নার্ড কোনের আর্গুমেন্ট হচ্ছে তারা নলেজ উৎপাদন করতে গিয়ে দে অবজেক্টিভাইড দ্য সাউথ এশিয়া ইন সাচ এ ওয়ে হুইচ ক্রিয়েট প্রবলেমস, তাই না, এমন কিছু ইস্যু তৈরি করেছে এবং সাউথ এশিয়াকে এমন ভাবে অবজেক্টিফাই করেছে, সেখানে সাউথ এশিয়ান সোসাইটি সম্পর্কে যে নলেজগুলো তৈরি করেছে সেখানে এমন কিছু স্ট্রাকচারাল তারা ব্লান্ডারিং করেছে, যে ব্লান্ডারিং গুলো দ্যাট নিড টু বি অ্যাড্রেসড। ওকে, এটা ছিল তার মেইন আর্গুমেন্ট। তো সেটা দেখাতে গিয়ে উনি যেটা প্রথমেই দেখাচ্ছেন যে আমরা when we talk about the বাংলা রেনেসা, তোমরা বাংলা রেনেসার কথা নাম শুনছো না? সো বাংলা রেনেসা মানে কি? এই যে একটা উজ্জীবন, হ্যাঁ, একটা পুনর্জাগরণ। সো হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ইজ দিস রেনেসা? রেনেসা দ্যাট মিনস ইট অ্যাজিউম দ্যাট যে হ্যাঁ, ইট ইজ এ কাইন্ড অফ ওয়েস্টার্ন ইমাজিনেশন, ইট ইজ এ কাইন্ড অফ ওয়েস্টার্ন আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের একটা খুব গ্লোরিয়াস ফাস্ট ছিল, it was something polluted, it was something destructed in middle age, এটা খুবই খারাপ, খুব বাজে অবস্থা হয়ে গেছে, এরপর আমরা আবার পুনর্জাগরিত হচ্ছি। হ্যাঁ, উই আর রিক্লেমিং এভরিথিং, হ্যাঁ, একদম নিউলি, তাই না? এটা একটা ওয়েস্টার্ন একটা আন্ডারস্ট্যান্ডিং না, যে আমরা অনেক আগে অনেক অনেক আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম, মাঝখানে সব নষ্ট হয়ে গেছে, দেন উই আর রিপ্রোডিউসিং, তাই না, আমরা রিগেইনিং সবকিছু। সো একই রকম ভাবে বাংলা রেনেসা সম্পর্কে বলা হচ্ছে যে হ্যাঁ, আমরা এই যে সবকিছু ওকে গুড গুড গুড, আমরা খুবই ভালো ছিলাম, ব্লা ব্লা ব্লা, মাঝখানে সব নষ্ট, গোড়ার মূল, দেন আমরা এটাকে আবার কি করতেছি, আমরা রিক্লেম করতেছি। তিনি বলতেছেন এই যে রিক্লেম করা, এই রিক্লেম করে যে পিউরিফিকেশন অফ অফ তোমার হচ্ছে রিলিজিয়াস থট এন্ড প্র্যাকটিস, যে আমরা the socio-economic condition in which we are living, which is already polluted, খেয়াল করছো জিনিসটা? So whom by it polluted? So এই যে তখন তারা এই যে যারা বাংলা বা এখানকার যারা পুনর্জাগরণবাদী সো কল্ড বাংলা রেনেসাবাদী ছিল, তারা তখন আর্গুমেন্ট করতেছিল এরকম ভাবে, আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, যেটা হুইচ ওয়ান উই আর ক্লেমিং, এটা এই যে আমি বোধহয় আরো একটা ক্লাসে, সতীর ক্লাসে আমরা একটু একটু হালকা আলাপ করেছিলাম, বাট এইটা খুব ইন্টারেস্টিং। উনি দেখাচ্ছেন যে সো এই বাংলা রেনেসার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ইট ওয়াজ সামথিং, হ্যাঁ, তোমার হচ্ছে মানে কম্পাটিবল ইন সাচ এ ওয়ে, যে খেয়াল করো আন্ডারস্ট্যান্ডিং গুলো খেয়াল করো, তখন মানুষের শুধু ওই কলোনিয়ালিজমের কারণে মানুষের চিন্তা ভাবনাগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো চেঞ্জ হওয়ার কারণে যেটা হচ্ছে, সবাই ধরেই নিছে যে আমরা তো এখন অনেক সুখে শান্তিতে আসছি, অনেক মডার্নাইজেশন হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, যে সোকল ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা তো মাঝখানে সুখে শান্তিতে ছিলাম না, প্রবলেম ছিল, সোসাইটিতে ইস্যুস ছিল, কিন্তু আমাদের অতীতটা অনেক ভালো ছিল। বুঝছো জিনিসটা? হ্যাঁ, রাইসা বলো। স্যার আমার হচ্ছে মানে at this point, when we talk about the Bengali Renaissance, how is it different from us having an Oriental understanding or image of ourselves, because we are basically trying to portray ourselves in the image of Western ideology. Well, yes, nothing else. এটা সেটাই তো। হ্যাঁ, সেটাই বলছে লেখক, সেখানে বার্নার্ড কোন সেই আলাপটাই করছেন, যে এখানে উনি তিনটা ইস্যু, তিনটা থিম আলাপ করেছেন, যে এই যে I would list the following as characteristics of these intellectual trends in Asian societies.
the sense that a small educated and articulate group had in these societies that they were living in a new era, a dawn, a rebirth of culture. যখন বাংলা রেনেসা হলো তখন একঝাঁক নতুন সো কল্ড শিক্ষিত আধুনিক লোক তৈরি হলো, তারা বলল যে আমরা একটা নতুন দুয়ার খুলেছি, আমরা একটা বিশাল বিপ্লব করে ফেলছি, হ্যাঁ আমরা বিশাল আধুনিকতা করে ফেলছি, একটা গ্রুপ তৈরি হইলো। এবং এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সতীদাহ আজ আগে অনেক কষ্ট ছিল, পোড়ায় মেরে ফেলতো, অন্ধবিশ্বাস ছিল, আমরা এগুলা উই হ্যাভ অলরেডি মানে হুইপ আপ এভরিথিং। এরপর তিনি সেকেন্ড যে ইস্যুটা আলাপ করেছেন যে এই যে তোমার হচ্ছে সেকেন্ড হচ্ছে বাংলা লিটারেচার 19th সেঞ্চুরি সেন্স দেয়ার ওয়াজ এ কোয়েন্টেসেনশিয়াল হিন্দুইজম, মানে তারা ধরে নিচ্ছে একটা আদি আসল খাঁটি ভারত ভালো হিন্দু ছিল। হ্যাঁ আমাদের হিন্দু ধর্মটা অনেক, আমরা অনেক সুখে শান্তিতে একটা পিওর হিন্দু, হিন্দু কোয়েন্টেসেনশিয়াল, বুঝছো জিনিসটা, খুবই খুবই হ্যাঁ ইনোসেন্ট একটা হিন্দুইজম ছিল, যেটা পরে পলিউটেড হয়ে গেছে। পলিউটেড কিভাবে হয়েছে? এখানে মুসলমান শাসক আসছে, ওরা নষ্ট করে দিচ্ছে, এখানে শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে। সো তারা তখন তারা যে আর্ট, যে আমরা যে নতুন ইরাতে, হ্যাঁ আমরা এই যে আমাদের পুনো যে আমাদের একটা অতীত ছিল, এই যে কল্পনা করা, দ্য ইমাজিনেশন, হ্যাঁ ইমাজিনেশন অফ এ কোয়েন্টেসেনশিয়াল হিন্দুইজম, the invention of a quintessential Hinduism at that moment, they imagined, reimagined, clear? এবং এই ইমাজিনেশনটা করতে গিয়ে তিনি বলছেন যে একটা থার্ড থিম হচ্ছে, হ্যাঁ মানে হিন্দুইজম ওয়াজ টু মেক এ কনসোনেন্ট উইথ ইউরোপিয়ান আইডিয়াস। এখন ইউরোপিয়ান যে র্যাশনালিটি, এমপ্রিসিজম, মনোথিজম, ইন্ডিভিজুয়ালিটি, তারা এটার সঙ্গে এক ধরনের কম্প্যাটিবল ওয়েতে, যেহেতু তারা রেনেসা করছে, সো তাদের যে ফাস্টটাকে যেটাকে তারা রিক্লেম করছে, যেটাকে তারা বলতেছে খাঁটি আদি ফাস্ট, এটা যাতে মডার্নিটির সঙ্গে কনসোনেন্ট করে, কম্প্যাটিবল হয়, সে জিনিসটাও তারা একটু নজর দিয়েছে। ক্লিয়ার? 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 এই জিনিসটা করতে গিয়ে তুমি দেখো হোয়াট অ্যাকচুয়ালি দে ডিড। তোমরা, আমি জানি না তোমরা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা পড়েছো কিনা, আনন্দমঠ উপন্যাসটা পড়েছো কিনা, হ্যাঁ তারা পুরনো শিবাজি, মারাঠা, বঙ্কিম, হ্যাঁ এদের তোমার হচ্ছে এই হিস্ট্রি, তাদের উপন্যাস, গল্প, নাটকে দে স্টার্টেড টু রিক্লেম দাস যে আমাদের একটা আদি আসল কোয়েন্টেসেনশিয়াল হিন্দুইজম ছিল, মুসলমানরা তো এটা সব মানে মাঝখানে আইসা এটা পুরা এটাকে নষ্ট করে দিয়ে গেছে। সো উই নিড টু রিক্লেম আওয়ার গ্লোরিয়াস পাস্ট। বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? সেই মহাভারত, হ্যাঁ রামায়ণের সেই মহাভারতে আমরা ফিরে যেতে চাই। এই যে একটা ইমাজিনেশন, কাল্পনিক ইমাজিনেশন, হ্যাঁ আমাদের এখানেও আছে, খেলাফতে ফিরে যেতে চাই, এরকম একটা কাল্পনিক ইমাজিনেশন আমাদের এখানেও আছে। সো ক্লিয়ার? স্যার হ্যাঁ মানে তাহলে কি মানে this মানে is this the same ideology which led to the current Hindu fundamentalist বা nationalist, আপনি যেটাই বলেন না কেন, the rise of the so-called Hindutva ideology in India? এই যে আমি তো এটাই বলতেছি যে আন্ডারস্ট্যান্ডিং গুলো কিভাবে তৈরি হয়েছে, যে আমি বলতেছি ইউরোপে বলতেছি যে কি ইউরোপে আমাদের একটা গ্লোরিয়াস ফাস্ট ছিল, মাঝখানে নষ্ট হয়ে গেছে, এনলাইটেনমেন্ট এবং রেনেসার মধ্য দিয়ে এটাকে আমরা আবার রিভার্ট করেছি, আমরা এটাকে আবার নতুন করে চাঙ্গা করে নিয়ে আসি। সো সেম আন্ডারস্ট্যান্ডিং এখানে ইন দ্য নেম অফ বেঙ্গল রেনেসা হয়েছে। আমাদের একটা গ্লোরিয়াস ফাস্ট ছিল, আমাদের একটা কোয়েন্টেসেনশিয়াল হিন্দুইজম ছিল, ইট ওয়াজ পলিউটেড বাই দ্য ইনভেনশন অফ মুসলিম, সো উই নিড টু রিক্লেম আওয়ার গ্লোরিয়াস ফাস্ট। বুঝছো জিনিসটা? সেম থিং, এই যে আন্ডারস্ট্যান্ডিং। সো ইউ আর টকিং, এবং তারা দে অলসো ট্রাই টু তোমার হচ্ছে মেক ইট কম্পাটিবল উইথ দ্য ওয়েস্টার্ন ইমাজিনেশন, যে তখন তো তোমরা জানো যে অলরেডি ওয়েস্টার্ন আইডিওলজি, চিন্তা অনেক কিছু চলে আসছে এখানে। এই জন্য তুমি দেখবা নেহেরু থেকে শুরু করে অনেকের লেখা কোট করা হয়েছে, আমি জানি না তোমরা লেখাগুলো দেখেছো কিনা। যেমন এই যে নেহেরুর লেখাটা যদি ইফ ইউ গো থ্রু দ্য নেহেরুজ লেখা, এটা একটু পড়ো তো নৌশিন। নৌশিন এই যে এই লেখাটা পড়ো, আই হ্যাভ বিকাম। Okay. I have become a queer mixture of the East and the West, out of place everywhere, at home nowhere. Perhaps my thoughts and approach of life are more akin to what is called Western than Eastern. But India clingo to me as she does to all her children in innumerable ways, and behind me lie, somewhere in the subconscious, racial memories of 100 or whatever the number may be, generations of Brahmins. I cannot get rid of either that past
inheritance or my recent acquisitions. They are both part of me and thought they help me in both the East and the West. They also create in me a feeling of spiritual loneliness, not only in public activities but in life itself. I am a stranger and alien in the West. I cannot be of it, but in my own country also, sometimes I have an exile's feeling. হচ্ছে এই যে একটা অ্যাম্বিভ্যালেন্স ফিলিং আছে, শুধু এটা ওনার মধ্যে না, অনেকে এই যে স্যার, রামকৃষ্ণ আরো থেকে পড়বো? শুরু করে, না থ্যাংক ইউ সো মাচ, অনেকের মধ্যে এই যে একটা অ্যাম্বিভ্যালেন্স ছিল এখানে, হ্যাঁ, দেয়ার ওয়াজ অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বিগুইটিস, হ্যাঁ, টাইড উইথ দ্য ডিসকভারি আর রিডিসকভারি অফ দ্য ফাস্ট। সো সবাই বলতেছে যে ঠিক আছে, আমরা এই যে উই নিড টু রিক্লেম আওয়ার হোমল্যান্ড, আওয়ার গ্লোরিয়াস ফাস্ট। আমি জানি না তোমরা জওহরলাল নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া একটা বই আছে, নাম শুনেছো তোমরা বইটার? সো এই সবগুলো মানে সে সবগুলো রিক্লেম করতেছে। সে তোমার এই যে ভিয়েতনামে তাদের কি কি হিন্দু তোমার মন্দির টন্দির কি কি আছে সবকিছুকে সে রিক্লেম করতেছে, এক্সক্লুডিং দ্য মুসলিম, হ্যাঁ, যেহেতু মুসলিমরা মাঝখানে এসে পলিউট করে দিয়ে গেছে। সো এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলা খুব ইন্টারেস্টিং। তুমি এই আন্ডারস্ট্যান্ডিং গুলা, ইট ওয়াজ সামথিং কনস্ট্রাক্টেড তোমার হচ্ছে ওয়েস্টার্ন যে ইমাজিনেশন গুলো, সে সময় যে শিক্ষা দীক্ষা গুলো সোসাইটিতে যেভাবে অপারেট করেছে, সেই অপারেশনের মধ্য দিয়ে they started to read, approach, understand any phenomena in that way. Clear? এবং সে কারণেই তোমরা দেখেছো যে ফলোইং দ্যাট যে এ নাম্বার অফ নোবেলস, স্টোরিজ, তোমার হচ্ছে হ্যাঁ অসংখ্য গল্প উপন্যাস সে সময় তৈরি হয়েছে ইন সাচ এ ওয়ে যে যেখানে তোমার হচ্ছে এই যে আমি তোমাদেরকে বঙ্কিমের কথা বললাম, তখন তারা মারাঠাকে ইনভেন্ট, ওই যে ইনভেনশন অফ কালচার, ইনভেনশন অফ দেয়ার ফাস্ট, তারা তখন আস্তে আস্তে দে স্টার্টেড টু রিইনভেন্ট। হ্যাঁ রাইসা বলো। স্যার মানে 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 এখানে আপনি মানে দ্য রিডিং অর ডিসকাশনে যে টার্মটা যে আসছে যে দ্য মুসলিমস পলিউটিং দ্য মানে disrupted the glorious past continent or the country, হ্যাঁ where did this come from, or from where did it take root? Because it would be completely unfair to basically not acknowledge the good things which the Muslim rules in India did to the subcontinent as well. Because yeah, so I'm curious to know where this whole idea that our glorious past was disrupted by the Muslims, আমি তো তোমাকে এতক্ষণ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন, আমরা তো এতক্ষণ এটাই আলাপ করেছি। যখনই আমরা when you are talking about the Renaissance, হ্যাঁ, যখন আমরা বলছি যে ওয়েস্টার্নে রেনেসা হয়েছে, তাই না, এটা নিয়ে যখন লেখালেখি হচ্ছে, সো when a group of people they became educated within western education at that moment, তো তারা দেখলো যে তোমার হচ্ছে ওয়েস্টে তোমার হচ্ছে একটা রেনেসা হয়েছে। সো ওয়েস্টে যেহেতু একটা রেনেসা হয়েছে, সো আমাদের এখানে রেনেসা হইতে হবে। সো রেনেসা মানে কি? রেনেসা মানে আমাদের একটা গ্লোরিয়াস পাস্ট ছিল, মাঝখানে ডিসরাপ্টেড হয়েছে, আমরা এটাকে রিক্লেম করছি। সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটার কারণেই কিন্তু কলোনিয়াল পিরিয়ডে তোমার হচ্ছে যখন আপার কাস্ট হিন্দুস দে আর তোমার হচ্ছে এঙ্গেজড ইন রিডিং, দে স্টার্টেড টু প্রডিউস লিটারেচার এন্ড সো অন, এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই কিন্তু তখন তারা এটা আস্তে আস্তে তোমার হচ্ছে এইভাবে তারা ভাবার একটা স্কোপ বা পসিবিলিটি তৈরি হয়েছে। বুঝছো এখন? বুঝছো রাইসা? ক্লিয়ার রাইসা? স্যার আপনার কথা একটু কেটে কেটে আসছিল, বাট আই অ্যাকচুয়ালি হ্যাভ আমার কাছে মনে হয় আমার লাইনটা ঠিক আছে, তাই না মাশায়েক? আচ্ছা হ্যাঁ বলো। না আপনারটাও মধ্যে মধ্যে ল্যাগ করছে, মানে রাইসাটাও ল্যাগ করছিল, আপনারটাও ল্যাগ করছিল। ওহরে আমি ভাবছিলাম হয়তো আমারটাতেই সমস্যা। আচ্ছা ওকে থ্যাংক ইউ। But I do have a point to add here, if you don't mind. হ্যাঁ বলো। যে even though there is still this whole idea যে the whole in Hindutva ideology টা এখনো বেশ prevalent in the subcontinent, but regardless of all this, there are certain personalities, if I may put it that way, from the whole Muslim era who are still highly respected and looked idealized. Basically, for Akbar, for example, he's still credited to have
been one of the best rulers of the land and to have taken the economy to newer heights. The Mughals in general are known to have done great things economically for a very long time, Thank you so even much. though there are discrete All of us arguments are against them. all of us are aware of it. Raisa, all of us are aware of it. And you are already aware that when Muslims occupied this land, they stayed here. Think about the British occupation and think about the Muslims occupation. So Mughal যখন এসেছে, they stayed here. Think about the British, they came here and they left. So এখানে কিন্তু কলোনিয়াল এবং এখানে অনেকগুলো ইস্যুস আছে, আমি সেই আলাপগুলোতে এখনো যাচ্ছি না। আমি আমাদেরকে আলাপ করতে চাচ্ছি এই যে কলোনিয়ালিজমের কারণেই কিন্তু at that moment a sense of deprivation, a sense of searching fast, এই জিনিসগুলা, a sense of identity question at that moment it arised. Okay, clear? তো অথার যে কাজটা এখানে খুব ইন্টারেস্টিংলি উনি করেছেন, এই কাজটা তিনি খুব ইন্টারেস্টিংলি করেছেন। তিনি বলতেছেন এই যে সাউথ এশিয়ান সোসাইটি সম্পর্কে যে নলেজ গুলো, যে আমাদের গ্লোরিয়াস পাস্ট ছিল, আমরা এইরকম, সো আমাদের সম্পর্কে যে নলেজ গুলো যে তৈরি হয়েছে, প্রডিউস হয়েছে, তিনি বললেন যে আই উইল লুক ইনটু দিস ম্যাটার্স থ্রু এক্সামিনিং দ্য আইডিয়া অফ সেন্সাস। কারণ সেন্সাস ছিল অনেকগুলো নলেজ প্রোডাকশনের টুলের মধ্যে একটা অন্যতম টুল through which Western people produce knowledge about ourselves. মাশাইকে একটু জাস্ট এই জায়গাটা একটু রিড আউট করো। I will briefly describe it. Yes, please, Mashai. Yes, sir. I will briefly describe the structure and function of the Indian census. I think the census makes a good case study of the process for several reasons. First, it touched practically everyone in India. It asked questions about major aspects of Indian life, family, religion, language, literacy, caste, occupation, marriage, even of disease and infirmities. Through the asking of questions and the compiling of information in categories which the British rulers could utilize for governing, it provides an arena for Indians to ask questions about themselves, and Indians utilize the fact that the British Census Commissioners tried to order tables on caste into social precedence. So খেয়াল করছো এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। British they generated census to govern ourselves, and it provided an arena for Indians to ask questions about themselves. এই যে colonized people সম্পর্কে যে নলেজ প্রোডাকশনটা হয়েছে এবং colonized people themselves, the way they conceptualize themselves within that moment, that was something problematic, যেটা এই কাজে এই ক্লাসে তোমার হচ্ছে সরি এই পেপারের মধ্যে বার্নার্ড কোন ট্রাইড টু আর্গিউ। তিনি ফার্স্টে দেখিয়েছেন, আমি এটা নিয়ে এত ডিটেইল যেতে যাচ্ছি না, ফার্স্টটা দেখাইছেন যে সেন্সাস রিপোর্ট তো জানো যে ভারতবর্ষের প্রথম সেন্সাস রিপোর্টটা কখন তৈরি হয়েছে জানো তো তোমরা? সাকিব, কখন তৈরি হয়েছে প্রথম সেন্সাস রিপোর্টটা? সাকিব, can you hear me? Hi BMN Sakib, can you hear me? এতো ক্লাসে নেই। ভারতবর্ষে কখন ফার্স্ট সেন্সাস হয়েছে? ক্লাসরুমে নেই। নওশিন, কখন হয়েছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, কি কি জিজ্ঞেস করলেন শুনিনি। আমাদের এখানে প্রথম সেন্সাস রিপোর্ট কখন হয়েছে? স্যার বলতে পারবো না। আচ্ছা, সো হচ্ছে আমাদের এখানে ফার্স্ট সেন্সাস হয়েছে 1872 সালে, এবং বিফোর দ্যাট ইউ আর অ্যাওয়ার দ্যাট 1857 সালে তোমার আমাদের এখানে একটা এই যে সিপাহী বিপ্লব হয়েছিল, জানো তোমরা? এখানে হিস্ট্রিটা জানো? মাসায় তুমি জানো লিনিয়ার হিস্ট্রিটা? যদিও এটা বলা হয় সিপাহী বিপ্লব, কিন্তু অনেকের কাছে এটাকে ব্র্যান্ড লেভেল করে সিপাহী বিপ্লব। এটা সিপাহী বিপ্লব না, ইট ওয়াজ নট এ মিয়ারলি সিপাহী বিপ্লব, রেদার ইট ওয়াজ এ স্ট্রাগল ফর তোমার সেলফ ডিটারমিনেশন। হ্যাঁ, ওই সময় তোমার আজাদি আর কি, ভারতবর্ষের প্রথম আজাদি আন্দোলন বলা হয় আর কি। হ্যাঁ, সে সময় ব্রিটিশ অকুপেশনের বিরুদ্ধে একটা লড়াই ছিল।
তো এটা 1857 সালে হয়েছে, এটাকে মহাবিদ্রোহ বলে। এবং তোমরা জানো কিনা জানি না, এই বিদ্রোহে জয়েন করার কারণে এই যে বাংলা অঞ্চলের অসংখ্য মানুষকে, যে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে একটা তোমার বাহাদুর শাহ পার্ক আছে, নাম শুনছো তোমরা এটা? ওইটাকে এক সময় আন্টাগর ময়দান বলতো, হ্যাঁ, ভিক্টোরিয়া পার্ক বলতো। গেছো কখনো পুরান ঢাকায়? জি স্যার। ওই ওই তোমার হচ্ছে মানে আন্টাগর ময়দানে অসংখ্য সিপাহী যারা বিদ্রোহ করেছিল এগেইনস্ট ব্রিটিশ অকুপেশন, তাদেরকে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মোগল সম্রাট যিনি ছিলেন বাহাদুর শাহ, তাকে সেখান থেকে তোমার হচ্ছে, হ্যাঁ, তোমার এক্সাইলে পাঠাই দিছে, এবং ভারতবর্ষে মোগল শাসনের তখন ইতিবৃত্ত ঘটায়। যাই হোক, সো মোগলরা, সরি, ব্রিটিশরা তখন ঠিক they tried to formulate a census on South Asian societies at that moment, কিন্তু যেহেতু একটা হিউজ রেভিলিয়ন হয়েছে, এবং এই বিদ্রোহটা কিন্তু একদম বাংলা থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত এভরিহয়ার, হ্যাঁ, এই যে একটা ট্রাঙ্ক রোডে তো অসংখ্য মানুষের লাশ তারা তোমার গাছের সঙ্গে ঝুলায় রাখছিল, হ্যাঁ, খুব ব্রুটাল হিস্ট্রি আছে আমাদের এখানকার সিপাহী বিদ্রোহ, যেটাকে আজাদী আন্দোলন বলে। যাই হোক, সে আন্দোলনের কারণে 10 বছর পরে, যেহেতু ওই আন্দোলনের কারণে 1861 সালে they failed to formulate the first census report, but they formulated the first one in 1872, 1872 সালে প্রথম ভারতীয় উপমহাদেশে সেন্সাস রিপোর্ট হয়। এর আগে তারা, তুমি দেখো 1780 সাল থেকে they started to work on তোমার হচ্ছে এই যে ইন্ডিয়ান সোসাইটি, অনেকেই লিখেছে, তুমি মেজর জেমস রেনেল, তারপর হচ্ছে ওয়াল্টার হ্যামিল্টন থেকে শুরু করে বেনারসের জুলফিকার আলী খান থেকে শুরু করে অনেকেই, তারা হচ্ছে বিচ্ছিন্নভাবে, অনেকে নানান ভাবে ভারতবর্ষে অনেক সেন্সাস তৈরি করেছে। কিন্তু এই সেন্সাস গুলো তৈরি করার মধ্যে, so when they তোমার হচ্ছে জেনারেটেড সেন্সাস, they produce knowledge about the native, সো কি কি ধরনের নলেজ গুলো তারা তৈরি করেছে, কিভাবে লোকদেরকে ক্যাটাগরাইজ করেছে, তাদের আইডেন্টিটি কি। তো এই যে লোকদেরকে যেভাবে the way they classify the people, the way they reproduce the identity of the people, এই জিনিসটাকে মোস্টলি বার্নার্ড কোন তিনি আর্গু করছেন। এবং তিনি বলতেছেন এর আগে যে যারা যারা তোমার হচ্ছে, তুমি ইফ ইউ গো থ্রু দ্য রিডিংস, এখানে একটা বেনারসের যে জুলফিকার আলী খানের কে উনি কঠোর সমালোচনা করেছেন, যে তারা যখন বেনারস সম্পর্কে তিনি যখন নলেজ ক্রিয়েট করেছেন, ইভেন when he generated the census about Banaras, it was something overestimated, বাট তিনি আবার এটাও বলছেন যে the British government, তারা at that moment তারা এই এই এস্টিমেশন গুলাকে ওভার এস্টিমেট করছে। ধরো যেখানে 3 লাখ 5 লাখ বলছে, ব্রিটিশরা এটাকে সত্য বলে মনে নিছে। তো ব্রিটিশরা কেন এটাকে সত্য বলে মেনে নিছে, এটার অসংখ্য তিনি ব্যাখ্যা দিয়েছেন, যে সেখানকার তখনকার নেচার অফ দ্য টাউন, দ্য চক বাজার, হ্যাঁ, উইদিন বাংলাদেশি এন্ড সাউথ এশিয়ান ল্যান্ডস্কেপ, নানান কারণে ব্রিটিশরা যেভাবে এইগুলোকে ব্রিটিশরা সত্য বলে মনে করে নিছে। হাউএভার ফরগেট অ্যাবাউট ইট, মানে এই জায়গাটা একটা সিম্পলি তারা দেয়ার আর এন্ডিউভার্স, হ্যাঁ, হাউ টু প্রডিউস অর হাউ টু মেক সেন্সাস। হাউএভার আমি একদম ফাইনাল পার্টে চলে যাই, যেখানে বলা হচ্ছে 1872, যার আমরা দেখেছি যে 1872 তে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এখানে সেন্সাস হচ্ছে। কিন্তু যখনই এখানে সেন্সাস হতে গেছে, এখানে লোকজনের জায়গা থেকে যারা নেটিভ পিপল ছিল তাদের একটা ভয় ছিল, ও মাই গড, আমাদের সম্পর্কে নলেজ প্রোডাকশন করতেছে কারা? ইংরেজরা। এরা তো সেই ইংরেজ যারা আজকে থেকে 10 বছর আগে আমার ভাইকে গাছে ঝুলাই দিছে। মানে তাদের মধ্যে একটা ফোবিয়া, ফিয়ার ঢুকে গেছে, বুঝছো? কারণ বুঝো না, এখানে এখানে হিউজ মানুষকে তারা হচ্ছে ইয়া করেছে, বাট এরপর তারা তো জানতো না হোয়াট ইজ সেন্সাস অ্যাকচুয়ালি। অসংখ্য মানুষ তো দে আর নট অ্যাওয়ার অফ ইট। তো তুমি গ্রামে গেলা, সেখানে একটা জরিপ বা সার্ভে করতেছো, দে আর অ্যাফ্রেড অ্যাবাউট ইট। তারা অনেকে মনে করতেছিল, ও মাই গড, আমি আমার ঘরে যদি 10 জন লোক আছে, আমি যদি 10 জন লোকের সংখ্যা বলে দিই, তাহলে তো আমার থেকে ট্যাক্স 10 গুণ নেওয়া শুরু করবে। সো দে আর ফিয়ার অ্যাবাউট দ্য সেন্সাস, এবং দে অলওয়েজ ট্রাই টু হাইড দ্য ইনফরমেশন, বুঝছো? এবং শুধু তাই না, হিউজ রিউমারও ছিল সে সময়। এটা একটু পড়ো, এটা পড়লে খুব মজা পাবা। নৌশিন, এটা একটু পড়ো তো। ফর এক্সাম্পল, Sir, British census officials of এখান থেকে ফর এক্সাম্পল, sir, এই যে এখান থেকে ফর এক্সাম্পল, okay. এই যে ফর এক্সাম্পল অন এডুকেশন, একদম শুরু Sorry, থেকে। sorry, sir. Yes, sir. For example, on education and literacy were not collected in all provinces, and there was much evidence of little cooperation from the population because of the fears that the carrying out of the census was for tax purposes.
British census officials always included in their reports accounts of rumors which were purported to circulate among the Indian population. In Ode in 1869, it was rumored that one male from each family or every fourth man was to be taken as a recruit for the army or as a laborer on the roads or as an emigrant. It was also rumored that the women were wanted for the European soldiers. One report circulated that England had become so hot that the Queen desired that 2 virgins might be sent from each village to fan her day and night, and the census was merely a subterfuge for the carrying out of the Queen's orders. সো বুঝছো জিনিসটা? সো In মানুষের মধ্যে each ভয় of the ঢুকে গেছে। provinces, থ্যাংক ইউ সো মাচ। সো মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে, যেহেতু অলরেডি ইংরেজদের বিষয়ে মানুষদের একটা ভয় ছিল, ভীতি ছিল। সো যখনই গ্রামে সেন্সাস করতে গেছে সবাই মনে করছে যে তাদের মেয়েগুলোকে ব্রিটেনে পাঠাই দিবে, প্রত্যেক ঘর ঘর থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাবে সোলজাররা। হ্যাঁ, সো তারা এটা রিপোর্টিং করতেছে যে কোন ফ্যামিলিতে কয়টা মেয়ে থাকে, কয়টা ছেলে থাকে। সো এক একটা ছেলেকে ধরে নিয়ে তাদের কাজের জন্য, হ্যাঁ, তারা তো তখন ফোর্স মাইগ্রেন্ট এটাকে বলা হয়। হ্যাঁ, আফ্রিকাতে রেল লাইন বানাবে, ওই জায়গায় রেল লাইন বানাবে, তাদেরকে জোর করে করে নিয়ে যেত। সো দে আর অ্যাফ্রেড তাদের মেল মেম্বারটাকে ধরে নিয়ে চলে যাবে। তাদের মেয়েগুলা কি ব্রিটেনে খুব, হ্যাঁ, তোমার হচ্ছে ক্রাইসিস, মেয়েদেরকে সেখানে নিয়ে ফর দেয়ার ওন ফান দে উইল ইউটিলাইজ দেম। সো এই ধরনের রিউমার প্রত্যেক গ্রামে গ্রামে ছড়াই দেওয়া হইলো। হ্যাঁ, যে ভাই তুমি যদি সেন্সাস করো তো তোমার ঘরের খবর বাইরে চলে যাবে, সাবধান। বুঝছো জিনিসটা? খেয়াল করছো জিনিসটা? ক্লিয়ার? এখনো দেখো না আমাদের এটা স্বাভাবিক, যা ফিয়ার থাকাটাকে এটাকে কখনো নেগেটিভ ওয়েতে দেখবে না। আমি তো এটাকে একটা ডিফারেন্ট ওয়েতে আমি এটাকে রিড করি। আমার মানে ডিফারেন্ট ওয়েতে রিড করার কারণ হচ্ছে, খেয়াল করো, তারা তো দে আর ইন ফিয়ার, আসলেই তো দে আর ইন ফিয়ার। তাদেরকে কিভাবে ইউটিলাইজ করে দেওয়া, দে আর নট অ্যাওয়ার অফ ইট। ওকে, সো দ্য সিম্পল থিং যেটা আমি তোমাদেরকে বলতেছি, এই কারণে ব্রিটিশরা তখন যে কাজটা করলো, যে তারা অনেকবার সেন্সাস করেছে, বারবার তারা হচ্ছে এটার নাম কি বাজে বাজে তোমার হচ্ছে রিপোর্ট পাচ্ছে, তখন তারা যে কাজটা করলো যে তাদের অফিসিয়ালদেরকে বললো যে প্রত্যেক গ্রামে গ্রামে জরিপ করতে হবে। অসংখ্য লোকদেরকে তারা নিয়োগ দিল। কিন্তু এই গ্রামে গ্রামে যে সমস্ত পাটোয়ারি, বিশেষ করে যাদের দেখবে যে পাটোয়ারি একটা লোক ছিল, ওরা ছিল মোস্টলি দ্য ইনুমিরেটর এবং স্কুল টিচার, দে আর দ্য ইনুমিরেটরস, এন্ড at that moment they have visited all walks of life, all villages, and they produce knowledge. হ্যাঁ, তো ওরা যে নলেজ গুলো তৈরি করেছে, যে এটা কিন্তু মোস্টলি যে জনগোষ্ঠী সম্পর্কে নলেজ গুলো প্রোডাকশন তৈরি করা হয়েছে, ওই জনগোষ্ঠী কিন্তু ডিরেক্টলি ইনভলভ ছিল না। কারণ তুমি জানো যে তাদের মধ্যে অলরেডি ফিয়ার অ্যাবাউট ওয়েস্টার্ন তোমার হচ্ছে এটার নাম কি, হ্যাঁ, হেজিমনি, এটা নিয়ে তাদের মধ্যে অলরেডি একটা ফিয়ার তখন কাজ করতেছিল। সো পাটোয়ারি বা সেখানকার যারা এনুমেরেটেড ছিল, অফিসিয়াল ছিল, তারা নিজেদের ভাষ্য মতে দে জেনারেটেড নলেজ অ্যাবাউট দ্য পিপল। ক্লিয়ার? একটা সাইড ক্লিয়ার। আরেকটা সাইড সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা তারা করেছে, the most complex question for the census takers arose over the question of the identity. এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। সো তুমি যখন সেন্সাস করতে যায় তুমি কি করতেছো, যে প্রত্যেককে বলতেছো যে তোমার আইডেন্টিটি কি, ইউ নিড টু মেনশন ইউর আইডেন্টিটি। সো হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? বুঝছো জিনিসটা নওশিন? ক্লিয়ার? নওশিন শোনা যাচ্ছে? জি স্যার। যে তারা তখন বললো যে তোমার আইডেন্টিটি কি, whether you are Muslim or Hindu or from which caste, from upper caste, from কায়স্থ, from তোমার হচ্ছে শূদ্র or from বৈশ্য। সো এই যে তারা তখন এই জিনিসটাকে, এখন এটা নিয়ে অনেক অ্যানথ্রোপোলজিস্ট কোশ্চেন করে যে ব্রিটিশদের কেন মনে হলো, ইজ ওয়াট সামথিং যে অনলি ফর দ্য কিউরিয়াসিটি, যে সাউথ এশিয়ান সোসাইটি সম্পর্কে তারা যে নলেজগুলো প্রোডাকশন করেছে এবং সেন্সাসগুলো করতে গিয়ে তারা যে প্রত্যেককে একটা ডিফাইন আইডেন্টিটি দিয়ে দিছে। আইডেন্টিটি কিন্তু এত ডিফাইন ছিল না, এটা মোর ফাজি আইডেন্টিটি ছিল। মানুষের আইডেন্টিটি অনেক ফাজি না? হ্যাঁ, তুমি দেখো কেউ তোমার বাবা মুসলমান, মা হিন্দু, বা এই তার বাবা শিয়া, মা সুন্নি। এখন তুমি যদি তাকে বলো যে ভাই তোমার এটার নাম কি, হোয়াট ইজ ইউর তোমার হচ্ছে রিলিজিয়ান, বা তুমি যদি কাউকে বলো যে ভাই তোমার হোয়াট ইজ ইউর কাস্ট, এক একজন এক একটা কাস্টের ছিল। সো তোমাকে একটা ডিফাইন একটা আইডেন্টিটি ইউনিট টু শো। সো এই ডিফাইন আইডেন্টিটি কেন করতে গেল, এটা নিয়ে শ্রীনিবাস গৌর্য সহ অনেকে আলাপ করেছেন যে whether it was just curiosity or anything else,
তখন তারা বললো যে যেটা আবিষ্কার করলো যে সেটা হচ্ছে যে ব্রিটিশরা তারা মনে করতো যে কাস্ট এন্ড রিলিজিয়ন আর দ্য সোশিওলজিক্যাল কিজ ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডিয়ান পিপল। তারা মনেই করতো যে ইন্ডিয়ান জনগোষ্ঠী সম্পর্কে যদি আমাদের নলেজ দরকার পড়ে, কাস্ট এন্ড রিলিজিয়ন সম্পর্কে আমাদের জ্ঞান তৈরি করতে হবে। সেই কাজটা করতে যায় তারা যে কাজটা করলো, তারা এই সাউথ এশিয়ান জনগোষ্ঠী সম্পর্কে এমন ভাবে নলেজ প্রোডাকশন করলো, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ফ্যামিলিকে একটা ডিফাইন আইডেন্টিটির মধ্যে তারা আটকে ফেললো। যে প্রত্যেক ফ্যামিলি মেম্বার, প্রত্যেক মানুষ, যে তোমার আইডেন্টিটি কি, মাশায়েক তুমি কি, মানে হোয়াইট এন্ড ব্ল্যাক একটা আইডেন্টিটি বলতে হবে। মাঝখানে তোমার যদি কোনো গ্রে এরিয়া থাকে, ফরগেট অ্যাবাউট ইট। সো তোমার কাস্ট কি, দিস, তোমার এটা কি, দিস। সো আমার তোমাকে একটা ডিফাইন আইডেন্টিটিতে এট দ্যাট মোমেন্ট তোমাকে বদ্ধ করে ফেললো। বুঝছো জিনিসটা? ফার্স্ট প্রবলেম। সেকেন্ড যে প্রবলেমটা তারা তৈরি করলো, শুধু তাই না, তারা এটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেললো। সো এর মধ্যে তুমি দেখবা, তুমি যদি ইফ ইউ গো থ্রু দ্য রিডিংস, তুমি দেখবা যেমন একটা গ্রুপ ছিল মনোহত, এখানে দিন মোহাম্মদের একটা লেখা আছে, খুব ইন্টারেস্টিং, আমি তোমাদেরকে দেখাই। Where is Din Muhammad's writing? এখানে পাবো, এখানে এই যে দিন মোহাম্মদ। হ্যাঁ, সো তখন তোমার হচ্ছে এখানে দেখা গেছে যে কি, এ গ্রুপ অফ পিপল, তারা হচ্ছে ডিস্ট্রিক্ট অফিসারের কাছে গেছে, তোমার হচ্ছে পাঞ্জাবের জালান্ধার একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে এ গ্রুপ অফ পিপল তারা দেখতেছে যে 1871-72 সালে একবার সেন্সাস রিপোর্ট হয়েছে। পরবর্তীতে অনেকে দেখলো, ভাই রে ভাই, সেন্সাস রিপোর্টে আমার যে আইডেন্টিটিটা দিছি দ্যাট ইজ সামথিং প্রবলেমেটিক। আমার আইডেন্টিটিটা যদি রাজপুত হইতো, আমি তো মাহাতান, অনেকে আছে যে মাহাতান নিজেদেরকে বললো যে হ্যাঁ, আমার আইডেন্টিটি যদি আমি রাজপুত দিতাম, তাহলে রাজপুতদেরকে ব্রিটিশরা কি করে মিলিটারিতে নেয়, চাকরি বাকরি অনেক বেশি হবে। তখন অনেকেই 1800 এই যে এটার নাম কি 82 বা 81 বা 91 সালে সেন্সাস রিপোর্টে তারা জেলা কালেক্টর অফিসে তারা আবেদন করলো যে আমাদের কাজটাকে পরিবর্তন করা হোক, আমরা হচ্ছে রাজপুত। হ্যাঁ, তখন সেখান থেকে এখানে একজন কালেক্টর অফিস ছিলেন দিন মোহাম্মদ, উনি জালান্ধার ডিস্ট্রিক্টে ছিলেন। উনি বললেন যে নো, তোমাদেরকে উদাহরণ দিতে হবে যে হুইদার ইউ হ্যাভ রিলেশন উইথ দিস ওয়ান, বাট দে আর্গুইড দ্যাট আমাদেরকে রাজপুতের যিনি, হ্যাঁ, এই রাজপুতের যিনি নেতা ছিল, আর মানে আমাদেরকে এক সময় এরা রিকগনাইজ করেছেন, অনেক কিছু করেছেন। সো এই যে দেখো মাহাতন অর সামথিং, একটা গ্রুপ অফ পিপল, তারা এই যে তারা চাইছিল যে তাদের একটা ভালো কাস্ট, তারা তখন কাস্টের জন্য, তারা একটা ভালো আইডেন্টিটির জন্য তারা তখন দে নেগোশিয়েটেড উইথ দ্য ইংলিশম্যান, উইথ দ্য কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটরস। সিমিলারলি ইট ওয়াজ নট দ্য মাহাতান। বাংলাদেশি কনটেক্সটে আরো ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। যেমন যারা সেন, এখানে অনেকগুলো ঢাকা কলেজের টিচার থেকে শুরু করে অনেকের এখানে তোমার হচ্ছে অনেকের এখানে উদাহরণ দেওয়া আছে। তুমি দেখবা যে কায়স্থদেরকে কোন ক্লাসিফিকেশন করবে। তখন আমরা যেরকম ভাবে চারটা, যে এটার নাম কি বর্ণ দেখি না, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দেখছো না তোমরা এরকম চারটা? দেখেছো না? ক্লিয়ার? ক্যান ইউ হিয়ার মি? এই চারটা ক্যাটাগরির মধ্যে কে কোন ক্যাটাগরিতে পড়বে, এটা নিয়ে তখন প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে একটা গ্রুপ ছিল, আমি ভুলে গেছি, তারা নিজেদেরকে ভূমিহার, হ্যাঁ ভূমিহার, এরা নিজেদেরকে ব্রাহ্মণ বলা শুরু করলো। হ্যাঁ, এবং একটা ডিস্ট্রিক্টে তোমার কায়স্থ যারা, তারা বললো যে আমরা হচ্ছে একদম আফার কাস্টে থাকবো। সো এটা নিয়ে একটা বিশাল ক্যাচাল লেগে গেল যে কে কোন কাস্টের মধ্যে থাকবে। হ্যাঁ, তোমার উত্তরপ্রদেশে একরকম ক্যাচাল লাগলো, আমাদের বাংলাতে একরকম, তোমার হচ্ছে যুক্তপ্রদেশে একরকম, উড়িষ্যাতে একরকম। এ বলে যে আমার হায়ারার্কিটা এরকম, এই বলে যে আমার হায়ারার্কিটা এরকম। সো আগে কিন্তু তাদের নিজেদের যে কাস্ট সিস্টেমটা ছিল, অবশ্যই হ্যাঁ, ইয়েস দেয়ার ওয়াজ কাস্ট সিস্টেম, বাট দেয়ার আর ফ্লুইডিটিস, এটার মধ্যে ফ্লুইডিটি ছিল, যে কেউ নিজের কাস্টটাকে চেঞ্জ করতে পারতো, হ্যাঁ, নেগোশিয়েট করতে পারতো, ইন্টারম্যারেজ ছিল। কিন্তু ব্রিটিশরা যে কাজটা করলো, এই যে একটা ফিক্স আইডেন্টিটি, তোমাকে একটা ফিক্স আইডেন্টিটির মধ্যে যখন নিয়ে আসলো, নিয়ে এসে তারা তোমাকে একই সঙ্গে একটা কমন হায়ারার্কির মধ্যে তোমাকে ডিফাইন করে ফেলছে। তখন পরবর্তী যে তোমার হচ্ছে এটার নাম কি, যে মানে এই লেটার যে সেন্সাস গুলো হয়েছে, দেন মেনি গ্রুপস অফ পিপল দে নেগোশিয়েটেড উইথ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটরস
উইথ দেয়ার পজিশন যে ভাই আমার যে হায়ারার্কি কে দিচ্ছে এটা প্রবলেমেটিক, আমারটা তো আরো উপরের হায়ারার্কি। আবার যারা উপরে আছে তারা আবার এটা নিয়ে তারা লড়াই করা শুরু করলো, ভাই এরা তো আমাদের হায়ারার্কির কেউ না, হ্যাঁ এরা তো আমাদের ধর্মটাকে নষ্ট করতেছে। সো ব্রিটিশরা, তোমরা যখন হয় ইউ উইল জেনারেট knowledge about our Hindus people, you should read our Monu, you should read our Hindu religion। ওই যে পুরনো বাজনা মনে নাই তোমাদের? আমরা এই যে লতা মন্দির আলাপে করেছিলাম, মনে আছে না? মনে আছে রাইসা? লতা মন্দির আলাপে যে কাজটা করেছি, জি স্যার। সো সেই পুরনো বাজনায় চলে গেল যে ভাই তোমরা হিন্দু ধর্মে নিয়ে এরে কারে কারে তুমি কোন কাস্টে দিচ্ছ, এরে তুমি আপার পজিশনে দিয়ে দিচ্ছ, ভাই দিস ইজ সামথিং ভেরি প্রবলেমেটিক। হ্যাঁ তুমি তো একে এত আপার পজিশনে দেওয়াটা এটা ঠিক হয় নাই, ওকে কমাও। সো এই যে একটা একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে। তখন ব্রিটিশরা কি করলো, সে ওই যে পুরানো আগের মতো পুরানো টেক্সটে চলে গেল, কে কোন কাস্টে বিলং করে, এভাবে করে তারা এটাকে একদম একটা ফিক্স, একটা ডিফাইন, একটা তোমার হচ্ছে কি বলবো যে একটা আনচেঞ্জেবল ইনস্টিটিউশনালাইজ ফর্মের মধ্যে এটাকে আটকায় ফেলছে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার মাশাই? ক্লিয়ার? তাহলে কি স্যার মানে আমরা যে বর্তমানে ইন্ডিয়ার যে কাস্ট সিস্টেমটা নিয়ে এত কথা বলি, যেটা অনেক বেশি মানে এটার প্রবলেম তো ওখানেই, এটার প্রবলেম তো ওখানেই, ইট লাইজ দেয়ার। উনি তো তাই বলতেছেন। তাহলে কি মানে অরিজিনালি মানে অরিজিনাল বলতে তো কিছু নাই, তারপরেও এই ব্রিটিশদের আসার আগে তখন ক্যাস্ট সিস্টেমটা কি এতটা স্ট্র্যাটিফাইং ছিল? মানে ওইটাই বলতেছে, স্ট্রাকচারটা এত বেশি রিজিড ছিল না। ছিল না যে তা না, অবশ্যই দেয়ার আর প্রবলেমস, ইস্যুস, নেগোসিয়েশনস, অনেক কিছু ছিল, ডাইনামিজম ছিল, কিন্তু তারা এটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করে ফেলছে। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এবং মুসলমানদের সম্পর্কে তাই করছে। একজন ছিল তোমার হচ্ছে রিজলি, সে যায় কি করছে, ঢাকাতে একটা জেলের মধ্যে যায়া, তোমার জেলের মধ্যে যে বন্দিগুলা ছিল, তো বন্দি যারা মুসলমান বন্দি, এবার এরা দেখতে কেমন, এদের রেস কিরকম, এটা দিয়ে এবার বললো যে এখানকার সকল মুসলমান এরা হচ্ছে নিম্ন বর্ণের হিন্দু ছিল, দেন দে হ্যাভ মানে কনভার্টেড ফ্রম দেয়ার তোমার হচ্ছে লোয়ার কাস্ট রিলিজিয়ন টু মুসলিম। সো এইভাবে তারা মুসলমানদের সম্পর্কে জ্ঞান তৈরি করছে। কিন্তু মুসলমানদের একটা সুবিধা ছিল যে মুসলিমদের রিলিজিয়াস টেক্সটের মধ্যে, হিন্দু রিলিজিয়াস টেক্সটের মধ্যে যেরকম একটা ডিফাইন কাস্ট ছিল, মুসলিম রিলিজিয়াস টেক্সটে এরকম ডিফাইন কিছু ছিল না, বুঝছো? এই জন্য মুসলমান, তুমি এটা নিয়ে রাফিউদ্দিনের একটা ইন্টারেস্টিং বই আছে বেঙ্গল মুসলিম, ওই বইটাতে দেখবা যে সে যেটা ডিবেট করতেছে যে তোমার হচ্ছে এটার নাম কি, 1881 সালে যতজন নিজেকে সৈয়দ মানে 2-3% নিজেকে সৈয়দ দাবি করছে, অনেকে নিজেদেরকে ঝোলা টোলা অনেক পিছনের সারির মুসলমান মনে করতো। 20 বছর পরে সেন্সাস রিপোর্টে দেখা যায় যে কি 40% নিজেকে সৈয়দ, আফারকাস, আশরাফ মুসলমান দাবি করা শুরু করছে। ওই মুসলমানদের মধ্যে এই নেগোসিয়েশনটা মানে তারা কিন্তু ইজিলি দে চেঞ্জ দেয়ার সোশ্যাল স্ট্যাটাস। হ্যাঁ সেন্সাসে যায় বলে যে ভাই আমি তো সৈয়দ, হ্যাঁ বুঝছো জিনিসটা, নিজেকে নিজে রিক্লেম করা শুরু করছে। সো তারা এই জিনিসটা করছে। তো এখানে একটা ইন্টারেস্টিং লেখা আছে এখানে যে ফজলে রাব্বি ছিল তখন মুর্শিদাবাদের নবাবের দাওয়ান ছিলেন। তোমরা এই যে খন্দকার ফজলে রাব্বির আরো পরিচয় চিনবা, এই যে তোমরা এখন রেহমান সোবানকে চিনো না, ঢাকার রেহমান সোবান ইকোনমিস্ট, তার নানা ছিলেন ফজলে রাব্বি। তিনি এই রিপোর্টের পরে সঙ্গে সঙ্গে একটা রিজয়েন্ডার লিখে একটা বই লিখছেন যে এখানে যেরকম বাঙালি মুসলমানদেরকে রিজভি যেভাবে পাঠ করছে এটা খুবই প্রবলেমেটিক। উনি আবার একটু বেশি ওই যে নলেজ প্রোডাকশনের কারণে উনি আবার বেশি হচ্ছে ওভার এস্টিমেশনে চলে গেছে, যে এখানকার মুসলমান মাত্রই হচ্ছে খুবই এলিট, দেশের বাইরে থেকে এসেছে, মানে একটা এলিটিপনা দেখাচ্ছেন। দ্যাট ওয়াজ অলসো সামথিং প্রবলেমেটিক, যে কলোনিয়াল নলেজ প্রোডাকশনের একটা পার্ট। বাট হচ্ছে হ্যাঁ এই যে বললাম না যে আন্ডারস্ট্যান্ডিং কোন জিনিসকে বোঝা পড়া, সেটাও একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আটকায় গেছে, মুসলমান বলো হিন্দু বলো সবার, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? সো এই যে তারা the way they objectified the people of the South Asia, এটাকে তারা একটা ফিক্স, একটা ডেফিনিট বর্গের মধ্যে আটকায় ফেলছে, এটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলছে। ক্লিয়ার? which is very rigid. Okay, thank you so much. Any question? বুঝাইতে পারছি তোমাদেরকে আমি? রাইসা বুঝাইতে পারছি? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। কালকে আরো ইন ডিটেইল আলাপ করব। আমি সরি, কালকে আমার একজন প্রফেসরের সঙ্গে ইন্টারভিউ ছিল, আমি চলে যাব, তো ওই যে সবকিছু মানে গোছগাছ করতেছি, এখনো সবকিছু করতেছি। সো এখনো ডিসাইড করতে পারি না যে আসলে কই যাব, বুঝছো? সো ওই জন্য মোস্টলি তোমার 15 তারিখের মধ্যে আই থিংক আই উইল ডিসাইড। একটু দোয়া করবা, কয়েকটা অফার আসছে তো, সো একটু দোয়া করবা যে হুইচ ওয়ান আই উইল অ্যাকসেপ্ট।
সো সি ইউ, কালকে তোমরা হচ্ছে এটা পড়ে নিবা, এই যে কিভাবে এই যে ইসলামিক এই জুরিসপ্রুডেন্সটাকে তারা এভাবে নেম ফ্রেম করে আটকায় ফেলছে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ।